বিয়ের 1 বছর হলো অনিমেষ, অথচ আজও তোমাকে চিনতে পারলাম না। তুমি আমার পাশে থেকেও যেন যোজন যোজন দূরে। কিছু কিছু মানুষকে চিনে ফেললে ঘৃণা জন্মায় অর্পিতা। তার চেয়ে অচেনা থাকাটাই নিরাপদ। কেন? তুমি কি কোনো অপরাধী, নাকি ওই নদীর তলায় তোমার অন্য কোনো সংসার আছে? লোকে বলে তুমি নাকি রাতে ঘাকে বসে কার সাথে কথা বলো। লোকে অনেক কিছু বলে, সব বিশ্বাস করতে নেই। তুমি ঘুমানোর চেষ্টা করো। ওহে বিজয়, কাল রাতে অনিমেষকে দেখলাম শ্মশানের ঘাটে। ওর গায়ে কোনো জামা ছিল না, শুধু একটা গামছা। শীতের রাতে লোকটা কি পাগল হয়ে গেল? আরে ভাই, ওর বাপেরও তো এমন স্বভাব ছিল। কেমন জানি রহস্যময় বংশ। শুনলাম ওর বিয়ের পর থেকেই নদীতে কুমিরের উপদ্রব বেড়েছে। নিজেদের চরকায় তেল দে তোরা। মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা তোদের স্বভাব হয়ে গেছে। দেখ অর্পিতা, পুরুষ মানুষ যখন বউয়ের কাছে কিছু লুকায়, জানবি ডাল মে কুচ কালা হ্যায়। হয়তো কোনো তুকতাক জানে, অথবা অন্য কিছু। তুই যদি নিজের ক্ষমতা না দেখাস, তবে সারা জীবন এভাবেই অন্ধকারে থাকতে হবে। কখনো আর সত্য জানতে পারবি না। আমি আজই ওর কাছ থেকে সব সত্য জানব রুম্পা। হয় ও সত্যি বলবে, নয়তো আমি তাকে ছেড়ে চলে যাব। কি হলো গো তোমার? সে কখন থেকে ডাকছি, কানই যাচ্ছে না। কোথায় হারিয়ে গেছো? ও, তুমি কিছু বলছো? শুনতে পাইনি। শুনতে পাবে কি করে? তোমার মন তো এখানে নেই, ওই গঙ্গার জলে ভেসে বেড়াচ্ছে। তেমন কিছু না অর্পিতা, এই নদীর স্রোত শুনতে ভালো লাগে। শুধু ভালো লাগে, নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে? তোমার চোখের ভাষা আমি বুঝি অনিমেষ। তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছে। বিয়ে করার পর থেকেই দেখছি কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে থাকো নদীর দিকে। সেদিনও দেখলাম তুমি আমার কাছে কিছু লুকোচ্ছিলে। সব কথা সবসময় বলা যায় না অর্পিতা, কিছু কথা নিজের ভেতরে রাখাই ভালো। কেন? আমি কি তোমার পর? আমাকে বলতে তোমার এত দ্বিধা কেন? এমন কি কথা যা শুনলে আমি কষ্ট পাবো? আজ তোমায় বলতেই হবে, না হলে আমি তোমায় ছেড়ে চলে যাব। তুমি সেই রহস্য শুনে হয়তো ভয় পাবে, আমাকে আগের মতো স্বাভাবিক চোখে আর দেখতে পারবে না। দেখো, ভয় আমি তোমাকে পাই না। তোমার সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্যই আমি এই ঘরে এসেছি। দ্বিতীয়ত, তুমি আমার স্বামী। তুমি বলো, আমার উপর বিশ্বাস রাখো। আমি আবার বলছি অর্পিতা, এটা কোনো সাধারণ রহস্য নয়, এটা একটা অভিশপ্ত বিদ্যা। আমার দাদু, বাবা সবাই এই ভার সইতে সইতে মারা গেছেন। এটা বংশের রক্তে বইছে। বিদ্যা? কিসের বিদ্যা? বইয়ের বিদ্যা তো তোমার যথেষ্ট আছেই, আমি জানি। না অর্পিতা, এটা তেমন বিদ্যা নয়। এটা তন্ত্র সাধনা, বা যাকে তোমরা বলো জাদুবিদ্যা। জাদুবিদ্যা মানে ওই যে হাত সাফাইয়ের খেলা দেখায় নাকি? না, এটা তার চেয়ে অনেক বড়, অনেক গভীর। আমি এই বিদ্যার মাধ্যমে নিজের রূপ পরিবর্তন করতে পারি। তুমি আমার সাথে ঠাট্টা করছো? রূপ পরিবর্তন করা কি চারটিখানি কথা? এসব তো কেবল বুড়ো বুড়ির কাহিনীতেই শোনা যায়। যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারি। আমি জানতাম তুমি এটাই বলবে, কিন্তু আমি সত্যি বলছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় বোঝা। যদি সত্যি বলো, তাহলে আমাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ না দেখা পর্যন্ত আমি এক বর্ণও বিশ্বাস করব না। তুমি একটা কাজ করো, একটা পাখি হয়ে যাও। ওই যে আমাদের নারকেল গাছটা, ওটার পাতায় গিয়ে বসো। আমি নিজের চোখে দেখব। এটা ছেলে খেলা নয় অর্পিতা, এর জন্য নির্দিষ্ট সময় লাগে, প্রস্তুতি লাগে, আর এটা খুব বিপজ্জনক। সামান্য ভুলে সবকিছু উলটপালট হয়ে যেতে পারে। তাহলে বিপদটা কিসের আর কবে দেখাবে? তুমি যদি সত্যি পারো, তবে আমাকে না দেখানোর কারণ কি? নাকি তুমি ভয় পাচ্ছ যে তোমার মিথ্যে ধরা পড়ে যাবে? আমি ভয় পাচ্ছি ফলাফলের কথা ভেবে। এই বিদ্যা প্রকাশ করতে নেই, কিন্তু তুমি আমার স্ত্রী, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। তোমাকে আর কতদিন অন্ধকারে রাখবো? তাহলে দেখাও, আমার খুব দেখার ইচ্ছে। আচ্ছা, তুমি কি বড় কোনো প্রাণীও হতে পারো? যেমন একটা বাঘ? হ্যাঁ, পারি। একটা হাতি? তাও পারি। তাহলে কি তুমি একটা কুমিরও হতে পারবে?
ওই যে আমাদের ঘাটে বন্যার সময় মাঝে মাঝে ভেসে ওঠে ওই রকম বিশাল একটা কুমির। কুমির? অর্পিতা, ওসব ভয়ঙ্কর রূপের কথা বাদ দাও। ওটা মায়া মমতাহীন এক শীতল শরীর। ওটা দেখলে তোমার ভালো লাগবে না। কেন লাগবে না? আমি তো জানবো যে কুমিরের ভেতরে আমার স্বামী আছে, আমার আরো ভালো লাগবে। আমি দেখতে চাই আমার স্বামীর কত ক্ষমতা, সে চাইলেই নদীর রাজা হয়ে যেতে পারে। আমি কুমিরই দেখব, তুমি আমাকে না করতে পারবে না। জেদ করো না অর্পিতা, অন্য কিছু দেখো। না, আমি কুমিরই দেখব। আমার এই অনুরোধ তোমাকে রাখতেই হবে, না হলে আমি বুঝবো তুমি যা বলেছ সব মিথ্যে। ঠিক আছে, তুমি যখন শুনবেই না তখন তাই হবে। তোমার জেদের কাছে আমি হার মানলাম, কিন্তু আমার প্রত্যেকটা কথা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, সব মনে থাকবে। তুমি শুধু বলো কবে, কখন, কোথায়। আগামী পরশু অমাবস্যার রাত, গঙ্গার ঘাটে প্রস্তুত থেকো। কিরে অনিমেষ, তোর মুখটা এমন শুকনো কেন? রাতের ঘুম ভালো হয়নি নাকি? না বিকাশদা, এমনিতেই একটু ভাবনায় আছি। ভাবনা? তোর আবার কিসের ভাবনা? জমি জায়গা আছে, সুন্দর বউ আছে, আর কি চাই? আমাদের মতো যাদের নুন আনতে পান্তা ফুরায়, ভাবনা তো তাদের। ওহ বিকাশদা, তুমি সবসময় ওর পেছনে লাগো কেন? ওর কোনো সমস্যা থাকতে পারে না? অনিমেষ, তুই আমার সাথে আয় তো, এখানে কথা বলা যাবে না। একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বিজয়। এখন মনে হচ্ছে কাজটা ঠিক হলো কিনা। কি সিদ্ধান্ত? আমি আমি অর্পিতাকে সব বলে দিয়েছি। সব? কোন সব? আমাদের বংশের সেই ক্ষমতার কথা? তুই পাগল হয়ে গেছিস? এত বছরের গোপন কথা তুই বলে দিলি কেন? আর পারছি না ভাই, নিজের প্রিয় মানুষটার কাছে এত বড় একটা সত্য লুকিয়ে রাখতে বুকটা ফেটে যাচ্ছিল। ওর পিতা কি বলল শুনে? ও প্রথমে বিশ্বাস করেনি, তারপর যখন বুঝলো সত্যি বলছি, তখন থেকে বায়না ধরছে ও নিজের চোখে দেখবে। আমি জানতাম এটাই হবে। কি দেখতে চায় ও? কুমির। কুমির? সর্বনাশ! তুই ওকে একটা শালিক পাখি হয়ে দেখালে তো পারতি, তা না করে সোজা কুমির। রাজি হলি কেন? ওর জেদের কাছে হার মানতে হলো। কথা দিয়েছি কাল রাতে দেখাবো, কিন্তু আমার মনটা একদমই ছায়া দিচ্ছে না রে ভাই। কাজটা খুব বিপজ্জনক। তুই অর্পিতাকে সব নিয়মকানুন ভালো করে বুঝিয়ে বলিস। মেয়েদের মন কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। সেটাই তো আমার সবচেয়ে বড় ভয় বিজয়। শিবু কাকা, অনিমেষ সব সত্য বলে ফেলেছে তার স্ত্রীকে। মানে আমাদের সেই বংশানুবিশেষ ক্ষমতার কথা? হ্যাঁ কাকা। সে কি কিছু দেখতে চেয়েছে? হ্যাঁ কাকা। কি দেখতে চেয়েছে সে? কুমির। আমি তার জেদের কাছে হেরে গেছি কাকা। আমি তাকে কথা ফেলে দিয়েছি। আমায় মাফ করে দাও কাকা। বংশের পরম্পরা বাঁচাতে পারলাম না। শোন অনিমেষ, অমাবস্যার রাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। ওই রাতে রূপ পরিবর্তন করা মানে মৃত্যুর সাথে বাজি ধরা। আর তুই কিনা দেখাবি তোর স্ত্রীকে যে মেয়েটা সামান্য আরশোলা দেখলে চিৎকার করে, সে কুমিরের রক্তচক্ষু সহ্য করবে কিভাবে? উপায় নেই কাকা, ওর জেদ আমাদের সংসার ভেঙে দিচ্ছে। এতে ফেরা জল আছে, মন্ত্রপুত জল। এই জলটুকু তোর শেষ রক্ষা। যদি তোর স্ত্রী এই জল তোর গায়ে ছিটিয়ে দিতে ভুল করে, তবে তুই কোনোদিন মানুষ হতে পারবি না। তোর আত্মা ওই শীতল শরীরে বন্দী হয়ে যাবে। চারপাশে ঝিঝি পোকার ডাক, গঙ্গার জল কালো তেলের মতো দেখাচ্ছে। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। অর্পিতা, এই শেষবার বলছি, তুমি কি তোমার সিদ্ধান্তে অটল? হ্যাঁ, আমি তৈরি। তুমি শুরু করো। ঠিক আছে, কিন্তু শুরু করার আগে নিয়মগুলো আরেকবার শুনে নাও। আমি দুটো মাটির পাত্রে মন্ত্রপুত গঙ্গা জল নিয়েছি। প্রথমটা গায়ে ছিটিয়ে আমি কুমির হব, আর দ্বিতীয়টা থাকবে তোমার কাছে। আমি ফিরে এলে তুমি ওটা আমার গায়ে ছিটিয়ে দেবে, আর আমি আবার মানুষ হয়ে যাব। মনে থাকবে। সবচেয়ে জরুরি কথা, কোনো অবস্থাতেই দ্বিতীয় পাত্রটা যেন হাত থেকে না পড়ে। মাটিতে পড়লে আমি আর কোনোদিন মানুষ হতে পারবো না, চিরদিনের জন্য কুমির হয়ে থেকে যাব।
তুমি একটুও চিন্তা করো না, আমি নিজের জীবনের চেয়েও বেশি খেয়াল রাখবো এই পাত্রের। আমার কেমন যেন লাগছে। এবার আমি শুরু করছি। যাই হোক না কেন, এক পাও নড়বে না এখান থেকে, চিৎকার করবে না, শুধু আমার ফেরার জন্য অপেক্ষা করো। তুমি শুরু করো, আমি তৈরি। অনিমেষ মন্ত্র পড়া শুরু করে। তার শরীর কুকড়ে যেতে থাকে। মঞ্চে আলোর খেলা শুরু হয়। নীল এবং লাল আলোর মিশেলে এক ভৌতিক পরিবেশ তৈরি হয়। অনিমেষের আর্তনাদ শোনা যায়, যেন হাড়গোড় ভেঙে নতুন আকার নিচ্ছে। অর্পিতা ভয়ে মুখ ঢেকে ফেলে। হঠাৎ এক বিশাল শব্দে অনিমেষ জলে ঝাঁপ দেয়। অনিমেষ, অনিমেষ, কোথায় গেলে তুমি? কিছুক্ষণ পর জলের বুক চিরে এক বিশাল কালো অবয়ব উঠে আসে। এক বিশাল একটা কুমির পাড়ের দিকে এগিয়ে আসছে। তার গায়ে আঁশগুলো চাঁদের আলোয় চকচক করছে। চোখ দুটো আগুনের গোলার মতো লাল। হে ভগবান, এ কি দেখছি? কাছে এসো না, তুমি আমার অনিমেষ নও, তুমি একটা রাক্ষস। সে কোনো আক্রমণ করছে না, বরং করুণভাবে গোঙাচ্ছে। সে তার মাথাটা অর্পিতার পায়ের কাছে রাখে, যেন জল চাইছে। কিন্তু অর্পিতা ততক্ষণে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তার মনে হচ্ছে কুমিরটি তাকে গিলে ফেলবে। বাঁচাও, আমাকে খেয়ে ফেলবে। বিজয়দা, রুম্পা, বাঁচাও। অর্পিতা যখন দৌড় দিতে যায়, তার শাড়ি কাঁটা ঝোপে আটকে যায়। সে সজোরে আছাড় খায়। মাটির পাত্রটি তার হাত থেকে ছিটকে গিয়ে একটি পাথরের ওপর পড়ে চুরমার হয়ে যায়। পাত্রের জলটুকু মুহূর্তেই বালিতে মিশে যায়। না না, এ কি হলো? জল, আমার জল। কুমিরটি এক দীর্ঘ যন্ত্রণা কাতর গর্জন করে আবার জলে ফিরে যায়। অর্পিতা মাটির উপর পড়ে হাহাকার করে কাঁদতে শুরু করে। তখন সে বুঝতে পারে কত বড় ভুল করেছে তার স্বামীর কথা না মেনে। কয়েকদিন পর গ্রামে কৌতূহল শুরু হয়। এই অনিমেষটা তার সুন্দর বউকে ছেড়ে কোথায় উধাও হয়ে গেল বলতো? বিদেশে চলে গেছে নাকি? আমি তাকে ভালোভাবে চিনি, সে এমন কাজ কখনো করবে না। শুনেছি যেদিন থেকে অনিমেষ উধাও হয়েছে সেদিন থেকে তার স্ত্রী পাগল হয়ে গেছে, এক বালতি জল নিয়ে নদীর ধারে বসে থাকে। তখনই বিজয়ের মনে পড়ে সেই পুরনো কথা যে তাকে বলেছিল। সে বুঝতে পারে, সেখান থেকে উঠে নদীর দিকে যেতে থাকে। সে অর্পিতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই বোঝে না। অবশেষে সেও ওখান থেকে চলে আসে। এভাবে কয়েক বছর কেটে যায়। গ্রামের মানুষ এই ঘাটকে এখন এড়িয়ে চলে। অর্পিতা এখন এক পাগল নারী। সে প্রতিদিন এক বালতি জল নিয়ে ঘাটে বসে থাকে। অর্পিতা, ঘরে চলো, বৃষ্টি আসছে। দেখ বিজয়দা, ও এসেছে। ওই যে দেখো, দুটো চোখ জলের উপর ভেসে আছে। ও আমাকে ডাকছে। আমি জানি ও আমাকে ক্ষমা করেনি। সে আর ফিরবে না অর্পিতা। মাটি শুষে নেওয়া জল কি আর পাত্রে ফেরে? তুই নিজের হাতে তোর সংসারকে বলি দিয়েছিস। অনিমেষ, দেখো, আমি জল এনেছি। সাধারণ জল কি তোমাকে মানুষ করবে না? একবার উঠে এসো, একবার।